গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 32 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের ওপর থেকে 31টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে পরপর ক্লাসগুলো তোমাদের সামনে চলে আসবে, যেগুলো অলরেডি হয়ে গেছে। তো সেখান থেকে যে ক্লাসগুলো তোমরা করোনি, সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে করে নিতে পারবে। ক্লাসের শুরুতে আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আর ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হবে, ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে নিজেরা না দেখে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে, সেই ক্লাসগুলোতেও যে অঙ্কগুলো করানো হয়েছে, সেগুলোও নির্দিষ্ট দিন অন্তর কিন্তু অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকে 32 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে? তো ইজি কোশ্চেন। ফার্স্টে তোমাদের বার করতে হবে ইজি কোশ্চেন তখনই যদি প্র্যাকটিস করো, কারণ এখানে প্রথমে তোমাদের বার করতে হবে প্রথম 60টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো তোমাদেরকে পড়িয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে, যদি কোশ্চেন থাকে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তো প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি, তো n সংখ্যক সংখ্যার সমষ্টির সূত্র কি? সূত্রটা ভালোভাবে মনে রাখবে, n ইন্টু n প্লাস 1/2। তো এখানে আমাদের বলেছে যে প্রথম 60টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি, অর্থাৎ প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 60 ইন্টু 60 প্লাস 1 বাই কত? বাই হলো 2। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 30। তো 30 ইন্টু 60 প্লাস 1 যোগ করলে কত হচ্ছে? 61। তো 30-এর সাথে 61 গুণ করার কোনো দরকার নেই, কারণ এখানে বলেছে এই চারটে অপশনের মধ্যে কোনটা যে 60টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি পাচ্ছ, সেই 60টা স্বাভাবিক সংখ্যার সাথে বিভাজ্য হবে। তো এখানে দেখে ইজিলি তোমরা বুঝতে পারছো যে 13 দিয়ে কিন্তু এই 30 ইন্টু 60 এই সংখ্যাটাকে সম্পূর্ণভাবে বিভাজ্য করা যাবে না, তো অপশান এ কেটে গেল। একইভাবে 59 দিয়েও হবে না, একইভাবে 60 দিয়েও হবে না, একমাত্র টোটাল বিভাজ্য হবে 61 দ্বারা, কারণ এখানে সংখ্যা আছে 30 ইন্টু 61, একে 61 দিয়ে ভাগ করলে 61 কেটে যাচ্ছে, সংখ্যাটা সম্পূর্ণ বিভাজ্য হয়ে ভাগফল চলে আসছে কত? ভাগফল চলে আসছে 30। তো যাই হোক, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 61, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে বলেছে দেখো যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ভালোভাবে মাথায় রাখবে, যে সংখ্যাটা আমরা বার করব সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 36 এবং 66 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো এখানে সম্পূর্ণ বিভাজ্য হবে যে সংখ্যাগুলো দ্বারা বলবে, সেগুলোর কি করতে হবে? এলসিএম 21, 36 এবং 66 এর লসাগু ফার্স্টে বার করো। তো এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 সাথে 21, 3 12 36 আর 3 22 66। তারপরে দেখো 2 দিয়ে যাচ্ছে 7, 6 দুগুণ 12, 11 দুইয়ে কত হচ্ছে? 11 দুইয়ে হচ্ছে 22। তো এখান থেকে এলসিএম পেয়ে গেলে, লসাগু পেয়ে গেলে কত? লসাগু পেয়ে গেলে এখান থেকে আমি পরপর লিখছি 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 11। তো এই যে সংখ্যাটা পাবো আমরা লসাগুর গুণ করার পরে, এটাই হবে সেই সংখ্যা যেটা 21, 36 এবং 66 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তবে পূর্ণবর্গ সংখ্যা আমার কিন্তু প্রয়োজন। তো এখান থেকে দেখে নাও যে এলসিএম এর যে সংখ্যাগুলো পেয়েছো, এগুলো পূর্ণবর্গ সংখ্যা কিনা। পূর্ণবর্গ সংখ্যা হলে কি হবে? প্রতিটা ডিজিট কিন্তু দুটো করে থাকবে। তো এখান থেকে দেখো 2 ইন্টু 3 লিখলাম, 7 লিখলাম,
ছয়কে ভাঙছি 2 ইন্টু 3-এর গুণফল আকারে ইন্টু 11। তো এখান থেকে 2গুলোকে একসাথে নিয়ে আসছি, তো 2 ইন্টু 2, 3গুলোকে একসাথে নিয়ে আসলাম 3 ইন্টু 3, ইন্টু থাকছে 7, ইন্টু থাকছে 11। অর্থাৎ এখানে আমি এই যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে 2-এর স্কোয়ার পাচ্ছ, এখান থেকে 3-এর স্কোয়ার পাচ্ছ, কিন্তু এখানে 7 সিঙ্গেল আছে, 11 সিঙ্গেল আছে। তো এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তখনই, এখানে সংখ্যাটা আছে 2 ইন্টু 2, 3 ইন্টু 3, আর এখানে আছে 7 ইন্টু 11। তো এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তখনই, কারণ এখানে 2-এর পেয়ার আছে, 3-এর পেয়ার আছে, কিন্তু 7-এর পেয়ার নেই। তো এর সাথে 7 গুণ করতে হবে এবং এর সাথে আরেকটা 11 গুণ করতে হবে। তো তখনই আমরা পেয়ে যাব এটা পূর্ণবর্গ সংখ্যা। তো এবার এখান থেকে এই সংখ্যাগুলোকে একটু কষ্ট করে গুণ করতে হবে এবং সেটাই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এখান থেকে গুণ করো, এখান থেকে 2 দুগুণ 4, 4-এর সাথে 9 গুণ করলে 3 3-কে 9, 4 নং কত হচ্ছে 36, 36-এর সাথে এখানে 7 গুণ করো। তো 36-এর সাথে 7 গুণ করলে 6 7 42-এর 2। আচ্ছা, এখান থেকে স্টেপ বাই স্টেপ করছি। 2 দুগুণ 4, 4 9 কত 36। তো 36-এর সাথে এখানে 7 গুণ করো, এখানে 11 গুণ করো, আর এখানে 7 ইন্টু কত 11। এখান থেকে দেখো, এখান থেকে 36। আচ্ছা, এখান থেকে একটা কাজ করো, হ্যাঁ এখান থেকে এইভাবেই গুণ করে নাও। 6 7 42-এর 2, হাতে থাকছে 4, 3 7 21, 21 আর 4 যোগ করলে হবে কত 25। তো 252 ইন্টু 11 ইন্টু কত হচ্ছে 7 ইন্টু 11। তো এখান থেকে 11 দিয়ে গুণ করা সব থেকে সহজ, 2 বসলো, 5 আর 2 যোগ করো কত 7, তারপরে এই 5 আর এই 2 যোগ করো কত হচ্ছে 7, তারপরে বসে গেল 2। তো 252-এর সাথে 11 গুণ করলে হবে 2772। এর সাথে গুণ হবে কত 7, এর সাথে গুণ হবে 11। তো এর সাথে আবার 7 গুণ করে নাও মুখোমুখি। 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49, আর 1 যোগ করে 50-এর 0 হাতে 5, 5 7 7 49, আর 5 হবে 54, 4 হাতে 5, 7 দুগুণ 14, আর 5 কত হবে 19। আবার এর সাথে 11 গুণ, তো 11 গুণ করা ইজি। তো কিভাবে দেখো 11 গুণ করছি, এর সাথে এখানে দেখো 4 লাস্ট ডিজিট 4 আছে, 4 বসালাম, তারপর 4 আর 0 যোগ করলে কত হবে 4, তো এখানেও 4 বসলো, এই 0 এই 4 যোগ করলে কত হবে 4, তো এখানেও 4 বসলো, 4 আর 9 যোগ করলে কত হচ্ছে 13, 3 হাতে থাকছে 1, 9 আর 1 যোগ করো 10, 10 আর 1-এ কত হচ্ছে 11, 11 আর 1, আর 11-র 1, 11-র 1 হাতে থাকছে 1, আর 1 আর 1 মানে লাস্টের এই 1 আর হাতে থাকলো 1, সেই 1 যোগ করলে কত হচ্ছে 2। তো 213, 4টে 4 কোন অপশানে আছে, আছে দেখো অপশান সিতে। তো অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিভাবে মুখোমুখি গুণ করবে সেই টেকনিকটাই কিন্তু এখানে দেখালাম। আর যদি তোমাদের অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করে, তোমরা যদি মনে করো মুখোমুখি গুণ করতে পারবে না, সেটা তোমাদের ব্যাপার, সেটা কিন্তু তোমরা অন্যভাবে গুণ করে নিতে পারো। এখানে 36 7 মানে 7 সাথে 49-এর সাথে 36 গুণ করতে পারো, আর 11 11 121 তার সাথেও গুণ করে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো চলে আসো পরবর্তী কোশ্চেন। এবং এই যে গুণটা মুখোমুখি করলাম, এটা যতই প্র্যাকটিস করবে এক্সাম হলে কিন্তু স্পিড তোমরা পেয়ে যাবে, তত স্পিডে তোমরা গুণটা করতে পারবে। তো পরের কোশ্চেনটা দেখো, ইজি সিম্পলিফিকেশন করতে হবে। তো ফার্স্টে আমরা যে কোশ্চেন যেটা করব সেটা হলো এইটুকু পার্ট। কেন এইটুকু পার্ট করব, কারণ ফার্স্টে হয় অফের কাজ মানে এর কাজ। তো ফার্স্টে ভাগ করার আগে আমরা এখানে এর কাজ করে নেব। তো 2/3 এর সাথে গুণ হবে 1 পূর্ণ 1-এর 4, মানে 4 1 4, 5-এর 4 এখানে গুণ হবে। তো এখানে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 5/6। এবার এখানে দেখো আছে 5/6, আর মাঝখানে আছে ভাগের চিহ্ন, এবং এইটুকুর ভ্যালু আমরা পেয়েছি 5/6। তো 5/6 ভাগ 5/6, তো যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, ভাগফল হবে 1, অর্থাৎ এইটুকুর ভ্যালু পেয়ে গেলাম 1। তো 3/1 মানে 3/1 মানে এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। আগে আছে কত 2/3, তার সাথে 3 গুণ করলে 3 3 কেটে গেল, অ্যান্সার হয়ে যাবে 2, যেটা আছে অপশান এতে। তো অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
চলে আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো একদম ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেনের আগের দিনের ক্লাসে করিয়েছি এবং বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আবারও এখান থেকে এই কোশ্চেনটা আমি এখান থেকে করিয়ে দেবো। ফার্স্টে দেখাবো শর্টকাট পদ্ধতি, তারপরে দেখাবো বেসিক পদ্ধতি। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে একদম দেখা মাত্রই অ্যান্সার করতে হবে। অ্যান্সার হবে কত? 4, অপশন ডি। তো কিভাবে করবে? যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু করতে পারবে না। তো এখানে দেখো যে সংখ্যাটা আছে এর মধ্যে কত আছে? 12 আছে। তো এই 12টাকে মানে পাশাপাশি দুটো সংখ্যা, দুটো কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, পাশাপাশি দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তো 12টাকে আমি দুটো সংখ্যা যদি গুণফল আকারে লিখি কি হবে? 1 ইন্টু 12 লিখতে পারি, 2 ইন্টু 6 লিখতে পারি, 3 ইন্টু 4 লিখতে পারি। কিন্তু 1 আর 12 পাশাপাশি সংখ্যা না, এটা হবে না। 2 আর 6 কিন্তু পরস্পরের মৌলিকই নয় এবং এরা পাশাপাশি সংখ্যাও নয়, এটাও লিখতে পারবো না। তো আমরা যেটা কনসিডার করব সেটা 3 ইন্টু 4। তো এখান থেকে দেখো 12কে আমি লিখছি কত? 3 ইন্টু 4 এই আকারে। এবার দেখো এখানে এই যে কোশ্চেনটা আছে এতে সাইনটা কি আছে? তো এখানে সাইন দেখতে পাচ্ছ প্লাস, এখানেও সাইন আছে প্লাস, এখানেও আছে সাইন প্লাস, আপ টু কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তো সাইন প্লাস আছে যখন, বড় সংখ্যা যেটা সেটাই কিন্তু অ্যান্সার হবে 3 আর 4 এর মধ্যে। 3 আর 4 এর মধ্যে বড় হলো 4, অ্যান্সার হবে 4। এবার এখান থেকে দেখে নাও এই কোশ্চেনটাই যদি মাইনাস দিয়ে থাকতো, মাইনাস সাইন দিয়ে, অর্থাৎ √12 √12 মাইনাস √12 মাইনাস √12 মাইনাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। তো এখানেও কি সেম ওই একই 12টাকে পাশাপাশি দুটো সংখ্যার মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। তো 3 ইন্টু 4। তো এখানে এবার ছোট সংখ্যা যেটা আছে, ছোট সংখ্যা কত? 3। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কিন্তু 3। তো সাইন যদি নেগেটিভ থাকে তখন অ্যান্সার হবে ছোট সংখ্যাটা, সাইন যদি পজিটিভ থাকে অ্যান্সার হবে কি? বড় সংখ্যাটা। তো এটা গেল শর্টকাট পদ্ধতি। এটা কিন্তু দেখা মাত্রই তোমাদের এক্সামে সলভ করতে হবে, কোনো কিছু উইদাউট ক্যালকুলেশন করে বা উইদাউট রাফ পেজ ইউজ করেই কিন্তু তোমাদের দেখা মাত্রই অ্যান্সার করতে হবে। প্র্যাকটিস লেভেলটা এই লেভেলে নিয়ে যেতে হবে। এবার দেখো এখানে বেসিক পদ্ধতি। তো বেসিক পদ্ধতিটা কি? বেসিক পদ্ধতিটা হলো কিছুই না, এটাকে আমি এক্স ধরে নেব, অর্থাৎ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি √12 প্লাস √12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটিভ, এটাকে আমি ধরে নিলাম কি? এক্স। এবার দেখো এই সাইডটাও আমি স্কোয়ার করব, সমানের এই সাইডটাও, যেহেতু ওইদিকে স্কোয়ার করেছি এদিকটাও স্কোয়ার করে দেবো। তাহলে এখান থেকে ভ্যালু পাবো কি? এক্স এর স্কোয়ার। এক্স এর স্কোয়ার সমান কত? 12 প্লাস আবার সেই √ওভার প্লাস √ওভার প্লাস √ওভার প্লাস আপ টু ইনফিনিটি। তো এখানে দেখো আমি যখন ফার্স্টে ধরেছিলাম, তো ধরেছিলাম কি? ধরেছিলাম দেখো এখানে এক্স সমান কি ধরেছিলাম? এক্স সমান এই √ওভার+12 √ওভার+12 √+12 আপ টু ইনফিনিটি। তো এখানে আমি এইটুকুর ভ্যালু আমি কি বসাতে পারি? এইটুকুর ভ্যালু আমি লিখতে পারি এক্স, যেহেতু আমি এক্স ধরে নিয়েছিলাম। তো এখান থেকে দেখো x² +12 প্লাস পেয়ে গেলাম কি? এক্স সমানে এক সাইডে নিয়ে এসো, দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে যাবে। x² - x - 12 সমান কত? 0। এখান থেকে পাচ্ছ x² - 4x প্লাস 3x - 12 সমান সমান কত? 0। এখান থেকে কমন নিলে পাবে, এখান থেকে কমন নিলে পাবে কি? এখান থেকে কমন নিলে পাবে তুমি এক্স কমন নিলে পাচ্ছ x - 4, আর এখান থেকে 3 কমন নিলে মানে x+3 হচ্ছে। তো দুটো ফ্যাক্টর পেয়ে গেলে x+3 আর x-4 = 0। তো x+3 কে কনসিডার করব না, কারণ x =-3 হয়ে যাবে। এখান থেকে কনসিডার করব x-4 = 0, অর্থাৎ x এর ভ্যালু কত পাচ্ছি? x এর ভ্যালু পাচ্ছি আমরা কিন্তু 4। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 4 কিন্তু এর সঠিক অ্যান্সার হবে। তো দুটোই দেখিয়ে দিলাম। ফার্স্টে দেখালাম এটা শর্ট মেথড, শর্টকাট মেথড, দেখা মাত্রই শর্ট মেথডও খাতায় করার দরকার নেই, দেখেই অ্যান্সার করতে হবে। আর দেখিয়ে দিলাম বেসিক মেথডটা। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য তোমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, এই চ্যানেল এবং আরেকটা চ্যানেল, দুটো চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস
যদি অ্যাটেন্ড না করতে পারো ক্লাস থেকে যায়, কিন্তু রেকর্ডেড ফরম্যাটে মানে রেকর্ডেড হিসেবেও পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ক্লাসের লেভেলগুলো কিন্তু তোমাদের লো থেকে হাই লেভেল পর্যন্ত রাখা রয়েছে। মানে তোমরা এই ক্লাসগুলো যদি দেখো শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস না, তোমরা আদার্স এক্সামের জন্যও কিন্তু প্রিপারেশন নিতে পারবে। আর একটা কথা বলে রাখি, যদি ফার্স্ট নিউ কামার হও, নিউ স্টুডেন্ট হয়ে থাকো, তো 2 থেকে 3টে ক্লাস তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করো, না ভালো না লাগলে সেটা আপ টু তোমাদের ব্যাপার। তো যাই হোক, এখানে এই এক্সাম যেগুলো নাম লেখা আছে, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে সেই রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, জাস্ট নিচে যে নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র ইনফর্ম করবে মেসেজ করে, কেউ ভিডিও কল বা নর্মাল কল করবে না। তো হোয়াটসঅ্যাপে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রতিটা এক্সামের জন্য জিকে/জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা বাদ দিয়ে, এই ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা পাবে আমাদের একটা নতুন চ্যানেল, যেখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লোগোটা দেখে নাও। নতুন চ্যানেল হওয়ার জন্য চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে কিন্তু রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে পারবে। আর যদি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটোতে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, একটি পরিবারের প্রথম 3 মাসের গড় মাসিক খরচ বলেছে এত টাকা, পরের 4 মাসের গড় মাসিক খরচ বলেছে এত টাকা, শেষ 5 মাসের গড় মাসিক খরচ বলেছে কত, এত টাকা। যদি পুরো বছরের শেষে মোট এত টাকা জমা হয় তবে পরিবারের গড় মাসিক বেতন কত। তো এখানে দেখো, প্রথম 3 মাসে মোট খরচ, গড় মাসিক খরচ বলে দিয়েছে, তো মোট খরচ বার করব। তো প্রথম 3 মাসের মোট খরচ কত, গড় খরচ বলেছে 2200 টাকা, কত দিনের জন্য, সরি কত মাসের জন্য, 3 মাসের জন্য। তো মোট খরচ এর সাথে 3 গুণ করলে মোট খরচ পেয়ে যাবে কত, 6600 টাকা। তারপরে বলেছে এর পরের 4 মাসের জন্য, এরপর পরবর্তী 4 মাসে তার গড় খরচ বলা আছে, তো মোট খরচ কত হবে। তো গড় খরচ বলেছে 2550, তাহলে মোট খরচ কি হবে, এর সাথে 4 গুণ করে দাও, 4 গুণ করলে হবে 400, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 21 22 2 হাতে 2, 4 2 8 9 10, 10,200 টাকা। তারপর দেখো এখানে বলেছে শেষ 5 মাসের জন্য, অর্থাৎ লাস্ট 5 মাস। তো শেষ 5 মাসে তার মোট খরচ কত হয়েছে, তো গড় খরচ দেখো বলা আছে 3120। তো 5 মাসে মোট খরচ কত হয়েছে, গুণ করে দাও, 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10 শূন্য হাতে 1, 5 একে 5 আর 1 6, 3 5 15। তো এখান থেকে এবার দেখো টোটাল কত মাস হচ্ছে, তো এখান থেকে যোগ করো, যোগ করলে পেয়ে যাচ্ছ টোটাল মাস, মোট মাস কত হচ্ছে, টোটাল মাস কত, 5 আর 4 9, 9 আর 3 কত হচ্ছে, 12 মাস। অর্থাৎ এখানে 1 বছর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 1 বছরে টোটাল খরচ হয়েছে কত, যোগ করো এখান থেকে 0, এখান থেকে যোগ করলে 0, 6, 6 আর 2 8, 8 আর 6 কত হচ্ছে 14, 4 হাতে 1, 5 আর 1 হচ্ছে কত 6, 6 আর 0 আর এখানে 6, 6 আর 6 12, 2 হাতে থাকছে 1, 1 আর 1 2 আর 1 কত হচ্ছে 3। তো 32,400 টাকা কিন্তু তার 12 মাসে, অর্থাৎ 1 বছরে কিন্তু তার খরচ হচ্ছে কত, 32,400 টাকা। তারপর দেখো এখানে কোশ্চেনে বলেছে
যে সে জমাচ্ছে কত টাকা, 1 বছর পরে সে সঞ্চয় করেছে, জমা করেছে 1260 টাকা। আর আমরা জানি যে আয় সমান ইনকাম সমান কি, ইনকাম সমান ব্যয়, ব্যয় প্লাস সঞ্চয়, মানে আমি যে টাকাটা ইনকাম করলাম সেই টাকার থেকে কিছু টাকা ব্যয় করি আর যেটা থেকে যায় সেটা হলো সঞ্চয়। তো এখান থেকে বলেছে মাসিক গড় বেতন কত, অর্থাৎ মাসিক ইনকাম কত, টোটাল ইনকাম কত আগে বার করে নাও। তো টোটাল ইনকাম বার করার জন্য এখানে কি হবে, টোটাল আয়, টোটাল ইনকাম মানে 1 বছরে টোটাল ইনকাম বার করার জন্য টোটাল ব্যয় কত হয়েছে, টোটাল ব্যয় হয়েছে 32,400 টাকা, এবং সঞ্চয় করেছে কত, 1 বছর ধরে সঞ্চয় করেছে 1260 টাকা। যোগ করে দাও দুটোকে, 0, এখানে 6 চলে আসলো, আর 4 আর 2 কত 6, আর 2 এর 1 কত হচ্ছে 3, এখানে হচ্ছে 3, 33,660 টাকা সে কিন্তু 1 বছর ধরে ইনকাম করেছে। জানতে চাইছে গড় মাসিক বেতন কত, অর্থাৎ 12 দিয়ে এইটাকে ভাগ করে দাও, তাহলে গড় মাসিক ইনকাম বা গড় মাসিক বেতন পেয়ে যাবে। তো 12 দিয়ে ভাগ করলে 12 2 24, তাহলে এখান থেকে থাকছে 6 আর 3 9, 8 12 কত হচ্ছে 96, 0 চলে আসলো কারণ 6 দিয়ে যাচ্ছে না, 60 নামলো, 5 12 60, অর্থাৎ 2805 টাকা, 2805 টাকা হবে তার কিন্তু মাসিক বেতন, যেটা আছে অপশন নাম্বার সিতে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুজন পরীক্ষার্থী পি এবং কিউ এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অনুপাত বলে দিয়েছে কত, 2:5। যদি পি এর প্রাপ্ত নম্বর 120 হয়, কিউ এর প্রাপ্ত নম্বর কত। তো এর মতো ইজি কোশ্চেন হয় না, এখানে পি কিউ এর প্রাপ্ত নম্বরের রেশিও বলে দিয়েছে কত, 2:5। তো এখানে বলে দিয়েছে পি এর প্রাপ্ত নম্বর, অর্থাৎ 2 এর ভ্যালু বলে দিয়েছে কত, 2 এর ভ্যালু বলে দিয়েছে 120, 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু তাহলে 60 হয়ে যাবে। বার করতে হবে কিউ কত, মানে 5 এর ভ্যালু কত সেটা বার করো। তো 60 এর সাথে 5 গুণ করলে হবে 5 ছক 300 নাম্বার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 300 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি বাগানে বলেছে 60% নারকেল গাছ আছে, নারকেল গাছের সংখ্যার 25% আম গাছ আছে, আম গাছের সংখ্যার 20% আপেল গাছ আছে। যদি আপেল গাছের সংখ্যা 1500টা হয়, বাগানটিতে মোট কত গাছ আছে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি বাগানটিতে মোট এক্সটা গাছ আছে। তো বাগানটিতে যদি এক্সটা গাছ থাকে, তাহলে সেই বাগানের 60% কি আছে, নারকেল গাছ আছে। তাহলে বাগানে নারকেল গাছের সংখ্যা কটা, মোট গাছ আমি ধরে নিয়েছি এক্সটা, তো মোট গাছের 60% আছে নারকেল গাছ। তো নারকেল গাছের সংখ্যা এখান থেকে পেয়ে গেলে। তারপরে বলছে দেখো নারকেল গাছের সংখ্যার 25% আম গাছ আছে। তো নারকেল গাছের সংখ্যা এখন মোট হলো এক্স ইন্টু 60/100। তো এর 25% কত কি গাছ আছে, আম গাছ আছে। তো এর সাথে গুণ করে দিলাম 25%। তারপরের লাইনে বলেছে দেখো আম গাছের সংখ্যার 20% কি আছে, আপেল গাছ আছে। তো এটা হয়ে গেল, এখন এই যেটা পেয়েছি এক্স ইন্টু 60/100 ইন্টু 25/100, এটা হলো সেই বাগানের টোটাল আম গাছের সংখ্যা। এবার এই আম গাছের সংখ্যার 20% কি আছে, আপেল গাছ আছে। তো এবার পেয়ে গেলাম সেই বাগানে টোটাল কটা আপেল গাছ আছে। তো আপেল গাছের সংখ্যা টোটাল বলে দিয়েছে কটা, 1500টা। তো ইকুয়াল টু লিখে দাও 1500। এবার এখান থেকে ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবে। তো এখান থেকে কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 4 2500, 20 দিয়ে কাটলে 5 2000, এখান থেকে কাটো, এখান থেকে 5 দিয়ে কাটলে 5 12, 5 12 60, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 5 15। তো এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ কত, 500, আর এদিক থেকে দুটো শূন্য, মানে 50,000টা। অর্থাৎ সেই বাগানের টোটাল গাছের সংখ্যা কটা, টোটাল গাছের সংখ্যা আমি এক্স ধরে নিয়েছিলাম, তো এক্স এর ভ্যালু পেয়েছি 50,000। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ফ্যানের চিহ্নিত মূল্য 150 টাকা। আচ্ছা, এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার ক্ষেত্রে আরেকটা রুলস তোমরা ফলো করতে পারো, সেম জিনিসই কিন্তু উল্টো ভাবেও তোমরা যেতে পারো। অর্থাৎ এখানে আপেলের সংখ্যা আছে কত, আপেল গাছের সংখ্যা 1500টা। তো সেটা কত পার্সেন্টের সমান, 20%-এর সমান। তো নিচে লেখো 20, তো উপরে লেখো 100, তো পেয়ে যাবে তোমরা এখানে আম গাছের সংখ্যা। একইভাবে আম গাছ আছে, নারকেল গাছের কটা, নারকেল গাছের 25%। তো এখানে 25টা নিচে লেখো, 25 এর ভ্যালু হলো এটা,
ওপরে লেখো 100, তো পেয়ে যাবে টোটাল নারকেল গাছের সংখ্যা। তারপরে দেখো এখানে বলেছে টোটাল গাছে 60% নারকেল গাছ আছে, তো এটা হলো 60%-এর ভ্যালু। 100-র ভ্যালু কত হবে, এইভাবেও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে টোটাল গাছের সংখ্যা কটা, এখান থেকে এইভাবে উল্টো ভাবে গিয়েও কিন্তু পেয়ে যাবে। যেটা আমরা এখানে লিখেছি এক্স ইন্টু, তো একই জিনিস 1500-এর সাথে আমি সমানের এক সাইডে যদি নিয়ে আসতাম তো উল্টে গেলে এটাই হবে। তো এইভাবেও তোমরা ডাইরেক্ট লিখে এখান থেকে কাটাকুটি করেও অ্যান্সার করতে পারো। তো বলে দিলাম, অনেকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, সেই কারণে কিন্তু দুটো পদ্ধতি বলে দিলাম। চলে আসো পরের কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, একটি ফ্যানের চিহ্নিত মূল্য বলে দিয়েছে কত, চিহ্নিত মূল্য বলে দিয়েছে 150 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস, চিহ্নিত মূল্য বলতে মার্ক প্রাইস বলেছে কত, 150 টাকা। সেটা যদি 20% ছাড়ে বিক্রয় করা হয় তো ফ্যানের বিক্রয় মূল্য কত। তো এর মধ্যে ইজি কোশ্চেন হয় না। মার্ক প্রাইসের 20% ছাড়ে বিক্রি করছে, 20% ছাড়ে বিক্রি করলে কত পার্সেন্ট দামে বিক্রি করছে, 100 থেকে 20% বিয়োগ করে দাও, 80% দামে বিক্রি করছে। অর্থাৎ মার্ক প্রাইসের 80%-এর ভ্যালু, মার্ক প্রাইস কত বলেছে, মার্ক প্রাইস তো এখানে বলেই দিয়েছে 150 টাকা, তো 150 টাকার 80% দামে বিক্রি করছে, তো এখান থেকে বিক্রয় মূল্য ইজিলি পেয়ে যাবে। 0 এখান থেকে কেটে গেল, 8-15 কত, 120 টাকা, তো 120 টাকা দামে সে বিক্রি করবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি লিখে রাখে, ধার্য মূল্যের ওপর কত পার্সেন্ট ছাড় দিলে এটা 10% লাভ থাকবে। তো এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে দেখো আমি ধরে নেব পণ্যের কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমি ধরে নেব 100 টাকা। বলছে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইসটা কি করেছে, ক্রয় মূল্যের থেকে 20% বেশি লিখে রেখেছে, অর্থাৎ মার্ক প্রাইস কত, 100-র থেকে 20% বেশি দামে লিখে রাখলে মার্ক প্রাইস হবে 120 টাকা। এবার এখানে বলছে সে কত পার্সেন্ট লাভ করতে চায়, 10% লাভ করতে চায়। তো 10% যদি লাভ করতে চায় তাহলে সে কত টাকা লাভ করবে, তার প্রফিট কত টাকা হবে, তো প্রফিট হবে ক্রয় মূল্য 100 টাকা, সেই ক্রয় মূল্যের ওপর লাভ করবে 10%। তো এখান থেকে 100 কেটে গেল, অর্থাৎ 10 টাকা সে লাভ করবে। তো 10 টাকা যদি লাভ করে তার বিক্রয় মূল্য কত হবে, তার বিক্রয় মূল্য হবে, কত, কস্ট প্রাইস 100 টাকা, তার সাথে প্রফিটটা যোগ করে দাও, অর্থাৎ 110 টাকা হবে তার বিক্রয় মূল্য। এবার বলছে ধার্য মূল্য থেকে কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ থাকবে। তো মার্ক প্রাইস কত, 120 টাকা, তো এর ওপরে আমি ধরো x% ছাড় দেব। তো এর ওপরে যদি আমি ছাড় দেই, আচ্ছা এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ অন্যভাবেও বার করতে পারো। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান এইভাবে বার করতে পারো যে এখানে তোমাদের মার্ক প্রাইস কত ছিল, মার্ক প্রাইস ছিল 120 টাকা, যদি বিক্রি করতে হয় আমার 110 টাকায়, তাহলে আমার ছাড় দিতে হবে কত, ছাড় দিতে হবে 120 মাইনাস 110 টাকা, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, তো 120 থেকে 110 বাদ দিলে হয়ে যাবে কত, 10 টাকা। তো এখানে 10 লিখে দিলাম, 0 কেটে গেল, আর এখানে 4 দিয়ে কাটলে 3-4 12, 4 দিয়ে কাটলে 4 2500, তো 25/3% মানে 3 8 24, 8 1/3%, যেটা আছে অপশন ডিতে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি 16,000 টাকার কিছু অংশ বার্ষিক 4% সরল সুদের হারে, বাকি অংশ বার্ষিক 5% সরল সুদের হারে ধার দেয়। যদি 1 বছরের শেষে সে সরল সুদ হিসেবে 700 টাকা পায়, তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল। তো আমি ধরে নিচ্ছি সে 4% হারে এক্স টাকা ধার দিয়েছিল, সরল সুদে ধার দিয়েছে, তার মানে আমি সেই ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100 এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তো এক্স টাকার 4% হারে 1 বছরের সরল সুদ কত হবে, এটাই হবে 1 বছরের সরল সুদ। একইভাবে বলছে বাকি যে অংশ সেটাকে কি করছে, 5% সরল সুদে ধার দিচ্ছে। তো টোটাল টাকা কত সে ইনভেস্ট করেছিল 4% এবং 5% মিলিয়ে, তো 16,000 টাকা ইনভেস্ট করেছিল, তার মধ্যে এক্স টাকা সে 4% হারে ইনভেস্ট করেছে, আর
বাকি টাকা থেকে যাবে কত, বাকি টাকা থেকে যাবে 16,000 টাকার থেকে আমি এক্স টাকা বিয়োগ করে দিলে এটা থেকে যাবে বাকি টাকা, এবং এই টাকাটা 5% হারে 1 বছরের জন্য সুদ কত হবে সেটা এখান থেকে পেয়ে যাবে। তো এই দুটো সুদকে যোগ করে দাও, সেই মোট সুদ দেখো এখানে বলে দিয়েছে, মোট সুদ হিসাবে কত টাকা পায়, মোট সুদ হিসেবে পায় 700 টাকা। তো এখান থেকে 4x প্লাস 100টাকে সমানের ডান সাইডে গুণ করে দাও, 4x প্লাস এখান থেকে 5 কত হচ্ছে 80,000 মাইনাস কত হচ্ছে 5x, তো 100কে এই সাইডে গুণ করলে হয়ে যাবে কত 70,000 টাকা। তো এখান থেকে এবার দেখো 80,000টাকে এক সাইডে নিয়ে যাও আর এক্স গুলোকে এক সাইডে রাখো, তো এখান থেকে পাবে মাইনাস এক্স, আর ওদিকে 80,000 গিয়ে বিয়োগ হলে হয়ে যাবে মাইনাস 10,000 টাকা, মাইনাস মাইনাস কেটে যাবে, তো এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 10,000 টাকা। তো এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছো, এবং এক্সটাই আমি ধরে নিয়েছিলাম সেটাকে 4% হারে কিন্তু রাখা হয়, তো অ্যান্সার পেয়ে গেছো 10,000 টাকা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যদি জানতে চাইছো 5% হারে কত টাকা রেখেছিল, তো টোটাল টাকা কত ছিল, টোটাল টাকা ছিল 16,000 টাকা, 16,000 টাকার থেকে 10,000 টাকাকে বিয়োগ করে দিলে 6,000 টাকা সে 5% সরল সুদে কিন্তু রেখেছিল। তো যেটা জানতে চাইবে সেই হিসাবে তোমরা বার করবে, আর ফার্স্টে এক্সটা ধরে নেবে, যেটাকে বার করতে বলবে, যে পার্সেন্টেজটাকে বার করতে বলবে সেটাকেই এক্স ধরে নেবে, তাহলে পরবর্তীতে এই যে খাটনিটা আমি যেটা করলাম যে 5%-এর ক্ষেত্রে এই খাটনিটা করতে হবে না, অর্থাৎ বিয়োগ করতে হবে না। চলে আসো পরবর্তী কোশ্চেন, বার্ষিক 10% ত্রৈমাসিক অর্থাৎ কোয়ার্টারলি হিসাবে চক্রবৃদ্ধি সুদে কত বছরে 3,200 টাকা 3,362 টাকায় পরিণত হয়। কোশ্চেনটা দুটো ভাবে দেখাবো, একটা একটু শর্টকাট পদ্ধতি আর একটা হলো বেসিক যে সূত্র আছে সূত্র পদ্ধতি। তো ফার্স্টে দেখাই বেসিক মেথড। বেসিক মেথড কি, আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র পড়ে এসেছি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। কিন্তু যখন ত্রৈমাসিক হয়, যখন কোয়ার্টারলি হয়, তখন আর এর নিচে কি হয়, আর এর নিচে হয় 400, আর পাওয়ারে যে সংখ্যাটা হয় সেটা কি হয়ে যায় 4 ইন্টু এন, 4n হয়ে যায়। আর যদি নর্মাল সূত্র হতো, নর্মাল সূত্রের ক্ষেত্রে কি হয়, মানে বাৎসরিক যে চক্রবৃদ্ধি সুদ সেক্ষেত্রে কি হবে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এটা মাথায় রাখবে, কোয়ার্টারলি হলে তার সূত্র কি, তার সূত্র হলো এইটা, এটা কিন্তু মাথায় রাখবে। এবার এখানে দেখো বলছে সুদে আসলে কত হয়ে যায় 3362 টাকা, তো এখানে অ্যামাউন্ট ওখানে লিখে দাও 3362, আসল কত, আসল 3,200 টাকা, এখানে লিখে দাও 3,200, 1 প্লাস আর এর ভ্যালু কত বলা আছে 10%, 10/400, 4 টু দি পাওয়ার এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু তোমাদের এখান থেকে বার করতে হবে, কারণ কত বছরে এটা কমপ্লিট হচ্ছে, কত বছরে 3,362 টাকা হচ্ছে সেটা বার করতে হবে, অর্থাৎ এন এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে এখানে 0, এখান থেকে 0 কেটে গেল, তো এখান থেকে 3,362 বাই এটাকে সমানের এই সাইডে নিয়ে আসলে 3,200 ইকুয়াল টু, এখান থেকে ভেতরে ক্যালকুলেশন করলে পাবে, মানে এইটুকু পার্ট ক্যালকুলেশন করলে পাবে এখান থেকে 41 বাই কত 40, এর পাওয়ার কত হবে, এর পাওয়ার হবে 4 টু দি পাওয়ার এন। এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ, এখানে এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 16 2 32, 2 দিয়ে কাটলে 16 2 32, 1 থাকছে 6 নামলো, 8 2 16, 2 1 2। তো এখান থেকে দেখো পাচ্ছ কি 1681, আর এদিকে পাচ্ছ 1600। তো 1681 কার স্কোয়ার, 41-এর স্কোয়ার, 1600টা হলো কার স্কোয়ার, 40-এর স্কোয়ার। তো এটাকে আমি লিখতে পারি 41/40-এর হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 41, এখানে যেটা আছে 41/40, তার পাওয়ার কত 4 টু দি পাওয়ার এন। এবার এখান থেকে পাওয়ারটাকে কম্পেয়ার করব, অর্থাৎ 4n সমান কত 2, এন এর ভ্যালু কত হবে 2/4, কাটাকুটি করলে হাফ, মানে এন এর ভ্যালু হলো কত হাফ বছর। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে হাফ বছর। এবারে এখানে দেখো শর্ট পদ্ধতি যেটা আছে, শর্ট মেথড, শর্ট পদ্ধতি,
শর্ট পদ্ধতিটা কি? শর্ট পদ্ধতিটা একটু বুঝতে হবে জিনিসটা। টোটাল কত টাকা ইনভেস্ট করছে? ৩,২০০ টাকা ইনভেস্ট করছে। কোয়ার্টারলির অর্থটা কি? মানে ৩ মাস অন্তর কিন্তু সুদ দেবে, এবং এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ, সেই চক্রবৃদ্ধি সুদের ওপরেও কিন্তু আবার সুদ হবে। তো ৩ মাস অন্তর যদি হয়, ৩ মাস ৩ মাস ৩ মাস ৩ মাস, তাহলে এক বছরে কটা কোয়ার্টার হচ্ছে? একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার, তিনটে কোয়ার্টার, চারটে কোয়ার্টার হচ্ছে। তাহলে এই যে বাৎসরিক, এখানে বলেছে দেখো বার্ষিক, এখানে কিন্তু কোয়ার্টারলি সুদের হার বলেনি, এখানে সুদের হার ভালোভাবে খেয়াল করো, বলে দিয়েছে বার্ষিক সুদের হার। তাহলে এই সুদের হারকে কিন্তু ফার্স্টে আমাদের 4টে কোয়ার্টার দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? এখান থেকে কাটাকুটি করলে 2 দুগুণ 4, 5 আর 2 এ 10, 5/2% এখান থেকে পাচ্ছ। তো 5/2% হারে হারে কিন্তু প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু সুদ পাবে। তো এখান থেকে ফার্স্টে 5/2% এর ভ্যালু বার করো। তো 3,200 টাকার 5/2%, তার মানে 100 কিন্তু নিচে চলে আসবে। তো 5/2% বার করতে গেলে এখানে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, তো কত টাকা হচ্ছে? 80 টাকা হচ্ছে। তো 5/2% মানে কত হলো? হলো সেটা 80 টাকা। তো এটা কত মাসে হলো? কোয়ার্টারলি যেহেতু, খেয়াল রাখবে এটা কিন্তু 3 মাসে 80 টাকা হলো। এর পরবর্তী 3 মাসেও আবার এই 3,200 টাকার জন্য 5/2% হারে সুদ পাবে। তো এখানেও কিন্তু কত টাকা পাচ্ছে? এখানেও সেই 3,200 টাকার ওপরে 5/2% সুদ হলে হচ্ছে 80 টাকা। কিন্তু এখানে খেয়াল রাখো, পরবর্তী যে 3 মাস, এটা তো গেল ফার্স্ট 3 মাস, 3 মান্থ, এখানে 3M লিখলাম। এর পরবর্তী 3 মাস পরে আর আবার ইন্টারেস্ট পাবে। তো 3 মাস আর 3 মাস মিলে এখন হয়ে যাচ্ছে কত? 6 মাস। তো 6 মাসের টাইমে 3,200 টাকার উপরে 5/2% সুদ পেয়ে হলো 80 টাকা। আর এর আগেও কিন্তু সুদ পেয়েছিল কত? 80 টাকা। তো টোটাল সুদ কত হলো? টোটাল সুদ হলো 80 আর 80 160 টাকা। এবার এখানে খেয়াল রাখবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তো 3 মাসে পাওয়া, প্রথম 3 মাসে পাওয়া যে 80 টাকা, এই 80 টাকার ওপরেও কিন্তু 5/2% হারে সুদ বসবে। তো এই 80 টাকার ওপরে 5/2% হারে সুদ এখান থেকে ক্যালকুলেট করে নাও। 5/2%, নিচে 100 চলে আসলো। 80 দিয়ে কাটলে, মানে 20 দিয়ে কাটলে এখানে 4, 20 দিয়ে কাটলে এখানে 5, 5 5 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ এখানে এখানে সুদ পেলে কত? এই 80 টাকার জন্য সুদ পেলে 2 টাকা। তো 6 মাস পরে আলটিমেট তুমি সুদ পাচ্ছ কত? 80 টাকা। এই 80 টাকা আর এই 2 টাকা, অর্থাৎ 80 80 160, আর যোগ করলে কত হচ্ছে? 162 টাকা। এখানে অঙ্কের আগে একটুখানি ক্যালকুলেট করে নেবে যে চক্রবৃদ্ধি সুদে কত টাকা সুদ হয়েছে। তো সুদের আসল মিলিয়ে হয়েছে 3,362 টাকা। ইনভেস্ট করেছিল কত? 3,200 টাকা। তাহলে সুদ কত? সুদ হলো 162 টাকা। তো এই 162 টাকা সুদ হতে কত সময় লাগলো? 6 মাস টাইম লেগেছে। তো এটাই ছিল শর্টকাট পদ্ধতি। এটা জাস্ট বোঝানোর জন্য এতক্ষণ ডিটেলসে বোঝালাম। এক্সাম হলে গিয়ে শুধুমাত্র কি এই যে ছক এঁকে আমি এর ছবিটা এঁকেছি, 3,200 থেকে 80 80 আর 80 5/2% মানে 2, মানে 162। এখান থেকে যেই দেখতে পেলে তো ক্যালকুলেট করে নিলে যে কত টাইম লাগলো। টাইম লাগলো 3 মাস আর 3 মাস, 6 মাস টাইম লেগেছে। 6 মাস মানে কত? হাফ বছর। তো অপশন নিয়ে এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। শর্টকাট পদ্ধতি যদি ভালো না লাগে, এই অঙ্কটার ক্ষেত্রে বলবো তোমরা অ্যাপ্লাই না করতে পারো। যদি ভালো লাগে বলবো দুটো পদ্ধতি অ্যাপ্লাই করবে, বেসিকটাও অ্যাপ্লাই করবে, শর্ট পদ্ধতিটাও কিন্তু অ্যাপ্লাই করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে দেখো 12 নম্বর কোশ্চেনে, এ একটি কাজের 1/4 করে কত দিনে? 10 দিনে। বি একটা কাজের 1/3 করে 20 দিনে। এ আর বি পুরো কাজটা একসাথে কত দিনে করবে? তো এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে বলেছে এ একটা কাজের 1/4 করে কত দিনে? 1/4 করে 10 দিনে করে। তাহলে 1 কাজ করে কত দিনে? 10 ইন্টু 10/1/4, তো 4 উপরে উঠে আসলে হয়ে যাবে কত দিন? 40 দিনে কাজ করে। একইভাবে বি এর ক্ষেত্রেও তাই। বি 1/3 কাজ করে কত দিনে? বলা আছে এখানে
20 দিনে। তো বি এক অংশ কাজ করে 20/1/3। তো এই 3টা ওপরে চলে আসবে, তাই ডাইরেক্ট আমি এর সাথে 3 গুণ করছি। কত দিনে করছে? 60 দিনে করছে। তো এ একটা কাজ 40 দিনে করে, বি একটা কাজ 60 দিনে করে। যদি বলে উভয় একসাথে কাজ করে কতদিন টাইম লাগবে, তো সূত্র কি? সেই একটাই সূত্র, এ বি বাই এ প্লাস বি, এই সূত্রে বসিয়ে দাও। তো এখান থেকে দেখো 40 ইন্টু 60, আর 40 আর 60 যোগ করলে কত হবে? 100, 0 আর 0 কেটে গেল, 4 ছক কত? 24। তো 24 দিন কিন্তু সময় লাগবে, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ট্যাঙ্ক এ এবং বি নল দুটোকে পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 30 মিনিট এবং 60 মিনিটে ভর্তি করে। যদি নল দুটো একসঙ্গে খোলার 5 মিনিট পরে এ নলকে বন্ধ করে দেওয়া হয়, তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তো এখানে ফার্স্টে এ নলটা ভর্তি করছে, ফিল করছে কত মিনিটে? 30 মিনিটে। বি নলটা ফিল করছে কত মিনিটে? ফিল করছে 60 মিনিটে ভর্তি করছে। তো দুটো নলই যেহেতু ভর্তি করছে, তাই আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি। এর ফলে কি হয়? পরবর্তীতে যখন এফিসিয়েন্সি বার করতে হয় সেই ক্ষেত্রে সুবিধা হয়। তো 30 আর 60 এদের লসাগু কত? এদের লসাগু হলো 60। তো এটাই হলো কি? এটাই হলো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে পাবে? 60 কে 30 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবে 2। বি এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাবে কত? বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে এখান থেকে 1। এবার এখানে বলছে যে নল দুটো একসঙ্গে খোলার 5 মিনিট পর এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়। তো নল দুটো যদি একসঙ্গে খোলা হয়, তাহলে 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি করবে এ আর বি? সেটা হবে এ আর বি এর এফিসিয়েন্সি। তো এ আর বি এর এফিসিয়েন্সি কত? 2 + 1 মানে 3 ইউনিট জল কিন্তু তারা ভর্তি করবে। তাহলে প্রথম 5 মিনিটে যখন নল দুটো একসঙ্গে খোলার 5 মিনিট পর এই নলটাকে বন্ধ করা হলো, অর্থাৎ কি এ আর বি নল দুটো কিন্তু প্রথম 5 মিনিট একসাথে চলেছে। তো একসাথে যদি চলে, প্রতি মিনিটে 3 ইউনিট করে ভর্তি করলে 5 মিনিটে কত ইউনিট ভর্তি করবে? 5 মিনিটে ভর্তি করবে 15 ইউনিট জল কিন্তু ভর্তি করবে। তাহলে বাকি থাকে কত ইউনিট? টোটাল হলো 60 ইউনিট। 60-এর থেকে 15 বিয়োগ করে দাও, বাকি কত? বাকি থাকছে 45 ইউনিট ট্যাঙ্ক কিন্তু খালি থাকছে, এবং সেটাকে ফিল করছে কে? বাকিটা ফিল করছে কিন্তু বি, কারণ এ নলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই 45 ইউনিট ফিল করতে বি এর সময় লাগবে কত? তো বি এর টাইম লাগবে, বাকি যে অংশটা ফিল করতে হবে সেটা বাই বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত? 1। তো এটাকে 1 দিয়ে ভাগ করে দাও। তো টাইম লাগবে কত? বাকি অংশটা ফিল করতে বি এর টাইম লাগবে 45 মিনিট। জানতে চাইছে কি? জানতে চাইছে বাকি ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে। বাকি ট্যাঙ্ক ভর্তি হতে 45 মিনিট সময় লাগবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন এবং বলবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা শুধুমাত্র পিএসসির এক্সামের জন্য নয়, এই কোশ্চেনটা তোমরা এসএসসির এক্সামের জন্যও কিন্তু এই কোশ্চেনটা অ্যাপ্লিকেবল হয়, কারণ এসএসসির এক্সামেও বহুবার দেখা গিয়েছে এই টাইপের কোশ্চেন দিতে। এখানে বলছি এক ব্যক্তি 5/2 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে অফিসে গেলে সে 6 মিনিট দেরিতে পৌঁছায়, আর 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে সে 10 মিনিট আগে পৌঁছায়। তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তো 5/2 কিলোমিটারটাকে আমি এখানে পয়েন্টে নিয়ে আসি। পয়েন্ট আকারে যদি লিখি তাহলে হবে 2.5 কিলোমিটার পার আওয়ার। তো 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে যখন সে যাচ্ছে, সে কি হচ্ছে? 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তো 6 মিনিট আর দেরিতে পৌঁছানোর অর্থ হলো তার কিন্তু এক্সট্রা আরো 6 মিনিট দরকার। আর যখন সে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তখন সে 10 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তো এখানে আমি মাইনাস করে দিলাম, যেহেতু সে 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। কেন মাইনাস কেন প্লাস করছি এখানে এবার বুঝবে। এখানে ধরো, এখানে আমি একটা ঘড়ি আঁকছি, এখানে 12টা বাজে। সাপোজ ধরো সেই ব্যক্তিটার অ্যাকচুয়াল যে টাইম সেটা হলো 12টার সময় তার পৌঁছানোর কথা সেই অফিসে, কিন্তু সে যদি 2.5 কিলোমিটার পার বেগে যায়, সে 6 মিনিট কিন্তু দেরিতে পৌঁছাচ্ছে, অর্থাৎ 12টা বেজে 6 মিনিটে
সে অফিসে পৌঁছাচ্ছে যদি সে 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। আবার যদি সে একটু স্পিড বাড়িয়ে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, সে কিন্তু 12টা বাজার 10 মিনিট আগে মানে 11টা বেজে 50 মিনিটে সে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো যেহেতু যে টাইমে পৌঁছানোর কথা সেটা আমি ধরে নিয়েছিলাম 12টা, তো 12টার থেকে 6 মিনিট বেশি, তো সেই কারণে আমি +6 লিখেছি। আর 12টা থেকে 11:50 10 মিনিট কম, তাই আমি -10 লিখেছি। আর এখান থেকে টাইম ডিফারেন্স যখন বার করব, অনেকেরই বুঝতে অসুবিধা হয়, অনেকে করে কি 10-এর থেকে 6 বিয়োগ করে দেয়। না, বিয়োগ করলে হবে না। টাইম ডিফারেন্স কি হবে এখান থেকে খেয়াল করো। যদি বলা হয় টাইম ডিফারেন্স কত, এই দুটো পৌঁছানোর যে টাইম তার মধ্যে ডিফারেন্স কত, তো ডিফারেন্স কি হবে 10:50 থেকে 12টা 6, তাহলে এই দিকে হলো 10 মিনিট আর ওদিকে হলো 6 মিনিট, তো টাইম ডিফারেন্স হলো কত, টাইম ডিফারেন্স হলো 16 মিনিট। সেটা বোঝার জন্য মানে সেটা অ্যাপ্লিকেবল করার জন্য এটাই বলা হয় যে যে টাইম দুটো দেওয়া থাকবে 6 মিনিট দেরি আর একটা দেরি আর একটা ফাস্ট দেওয়া থাকবে, তো সেই দুটোকে চোখ বন্ধ করে যোগ করে দাও, তাহলে টাইম ডিফারেন্স পেয়ে যাবে চোখ বন্ধ করে 16 মিনিট। তো যাই হোক, এখান থেকে টাইম ডিফারেন্স পেয়ে গেলে কত, টাইম ডিফারেন্স পেয়ে গেলে 16 মিনিট টাইম ডিফারেন্স পেয়ে গেলে সূত্র কি পড়িয়েছি এখানে, জানতে চাইছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তো দূরত্বের সূত্র কি পড়িয়েছি, ডিস্টেন্স ইকুয়াল টু ডি ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2। স্পিড 1 এবং স্পিড 2 এর ডিফারেন্স বলেছি। এখানে কিন্তু যদি স্পিড 1 ছোট হয়, স্পিড 2 যদি বড় হয়, তাহলে মাইনাস চলে আসবে, মাইনাস লেখা যাবে না এখানে, তাদের শুধুমাত্র ডিফারেন্সটা লিখতে হবে। অর্থাৎ এখানে স্পিড 1 স্পিড 2 এর ডিফারেন্স ইনটু এর সাথে কি হবে, এর সাথে হবে টাইমের যে গ্যাপ, টাইম ডিফারেন্স। তো এবার এখান থেকে একটা জিনিস কি, এই টাইম ডিফারেন্স হোক বা স্পিড হোক, এখানে এককটা কিন্তু সেম রাখতে হবে। তো এখানে স্পিড লেখো, স্পিড বলা আছে কত 2.5 কিলোমিটার পার ঘন্টা, আর একটা সেকেন্ড স্পিড বলা আছে 3 কিলোমিটার পার ঘন্টা, আর ডিফারেন্স কত হবে 3-এর থেকে 2.5 বাদ দিলে 0.5 কিলোমিটার পার ঘন্টা, ইন্টু টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হলো 16 মিনিট। এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, এই 16 এখানে শুধুমাত্র লেখা যাবে না, এখানে মিনিটটাকে 16টা কিন্তু দেখো মিনিট, আর এখানে যে স্পিড 1 আর স্পিড 2 ধরেছি সেগুলো কিন্তু কিলোমিটার পার ঘন্টা এককে আছে, তো এই মিনিটটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5×5 = 25, 5 দিয়ে কাটো 5×12 = 60, 3 দিয়ে কাটো 3×4 = 12, 4 দিয়ে কাটো 4×4 = 16, অর্থাৎ ডিস্টেন্স কত হয়ে পেয়ে গেলে, ডিস্টেন্স পেয়ে গেলে 4 কিলোমিটার, অর্থাৎ অফিস থেকে বাড়ির দূরত্ব হলো 4 কিলোমিটার। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। যে অঙ্কগুলো করানো হচ্ছে, অঙ্কগুলো যদি তোমাদের হেল্পফুল হয় বা যদি বুঝতে সুবিধা হয়, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। একটি নৌকা কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে, তবে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কি হবে। তো আমি ধরে নিচ্ছি স্থির জলের নৌকার বেগ হলো x কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি y কিলোমিটার পার ঘন্টা। যদি অনুকূলে যায়, অনুকূলে গেলে স্পিড কি হবে, অনুকূলে যাওয়া মানে স্রোতের দিকে যাচ্ছে, তো নৌকার বেগ তার সাথে স্রোতের বেগ যোগ হবে, তো অনুকূলের স্পিড কত হবে x + y কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলের স্পিড, প্রতিকূলের স্পিড, অনুকূলের স্পিড এটা কি হবে স্পিড, অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড কত হবে, প্রতিকূলের স্পিডের ক্ষেত্রে নৌকার বেগের থেকে স্রোতের বেগটাকে কিন্তু বিয়োগ করতে হয়, বিয়োগ করলে হয়ে যাবে x - y কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে কোশ্চেনে বলেছে দেখো, একটি নৌকা কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলের থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে আমি যদি ধরে নিই যে 2 ঘন্টা টাইম লাগছে, 2t টাইম যদি লাগে, তাহলে স্রোতের অনুকূলে টাইম লাগবে তার অর্ধেক, অর্থাৎ t সময় লাগছে।
এবার এখান থেকে দেখো একই দূরত্ব গিয়েছে, মানে স্রোতের অনুকূলে যা গিয়েছে স্রোতের প্রতিকূলেও তাই এসছে, তো ডিস্টেন্স দুটোকে আমি সেম করে দেবো। তো সূত্র সেই একটাই, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স সমান কি হবে, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তো এখানে দেখো অনুকূলে যখন যাচ্ছে, তো অনুকূলের যাওয়ার সময় স্পিড কি, স্পিড হলো এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, এবং টাইম লাগছে কত, দেখো অনুকূলে টাইম লাগছে টি ঘন্টা কিন্তু টাইম লাগছে, তো এর সাথে টি গুণ করে দাও পেয়ে যাবে ডিস্টেন্স। একইভাবে প্রতিকূলের স্পিড কত, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে যাচ্ছে কত টাইম ধরে, 2t টাইম ধরে যাচ্ছে, তো এর সঙ্গে 2t গুণ করে দাও পেয়ে যাবে ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সই সেম, তো দুটো ডিস্টেন্স ইকুয়াল করে দাও। এখান থেকে টি টি কেটে গেল, এখান থেকে পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এখান থেকে 2x মাইনাস কত 2y, এক্স গুলোকে এক সাইডে নিয়ে যাও, এক সাইডে নিয়ে গেলে হচ্ছে এক্স, আর এক সাইডে নিয়ে আসলে ওয়াই গুলোকে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 3y, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত পাচ্ছ, 3/1, এক্স ইস টু ওয়াই এর রেশিও কত, এক্স ইস টু ওয়াই এর রেশিও হলো 3:1। কিসের রেশিও জানতে চাইছে, নৌকার বেগ, নৌকার বেগকে আমি ধরেছিলাম এক্স, ইস টু স্রোতের বেগ, স্রোতের বেগকে ধরেছিলাম ওয়াই, অর্থাৎ এক্স ইস টু ওয়াই রেশিও জানতে চাইছে, তো অ্যান্সার হয়ে যাবে 3:1, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সেই ডাউটগুলো জানাবে, তাহলে আর অবশ্যই কিন্তু দাগ নম্বর সহকারে কিন্তু ডাউটগুলো জানাবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে হোক বা একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক, সেখানে তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। তো আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।